টু স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। আর মেঘালয়ে প্রবেশ করবেন, বৃষ্টি পাবেন না তা কখনো হয়? আমরা এই মুহূর্তে গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের পূর্ব পরিচিত সাধনদা, ফোন করা হয়েছিল, সাধনদা আমাদের নিতে এসছে গুয়াহাটি স্টেশনে, আর তার গাড়িতেই আমরা রওনা দিয়েছি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যদি একজন বা দুজন হন তাহলে কিন্তু গাড়ি বুক করা বেকার। তাহলে শেয়ার গাড়িতে যেতে পারেন, 500 টাকা পার হেড হিসেবে নেবে। আর আমরা কিন্তু রয়েছি 4 জন। আমরা সাধনদার গাড়িতে 2000 টাকা দিয়ে শিলংয়ে যাচ্ছি। তবে তার মাঝে কিন্তু কোনো স্পট আমরা দেখছি না, মানে আপনি গুয়াহাটি স্টেশন থেকে শিলং আসতে পারেন 2000 টাকায় সাধনদার গাড়িতে, ফোন নাম্বার আমি দিয়ে দেবো। কিন্তু মাঝে কোনো স্পট দেখলে তাহলে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে। আর ওয়েদার এনজয় করি, সঙ্গে থাকুন, কেবল যাত্রা শুরু হলো। মেঘালয়ের রাজধানী এই শিলং শহরে পা রাখার পর প্রথমেই যে অভিজ্ঞতা হবে তা হলো হিল স্টেশনে নিরিবিলিতে কটা দিন কাটাবেন সে আশা বৃথা। এখানকার আদি বাসিন্দা হলো খাসি জনজাতি। রাস্তায় বাজারে এই খাসি ভাষার সঙ্গে খুব কম হলেও শোনা যায় নেপালি। পুলিশ বাজার এখানকার ব্যস্ততম অঞ্চল। সবাই চায় হোটেলটা এখানেই নিতে, কিন্তু দিন প্রতি কম করেও 3 থেকে 4 হাজারের বাজেট আছে তো। আর খাবারের কথা বলতে হলে একটা সাধারণ হাতে গড়া রুটির দাম 30 টাকা, বাকিটা বুঝে নিন। আমি বলবো পুলিশ বাজারের একটু বাইরে, যেমন রেঞ্জা কলোনির দিকে রুম নিতে পারেন। এটা আসলে একটা বাঙালি কলোনি। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় না, মানে অসুবিধা হয় না? একে তো রুম রেন্ট অনেকটাই কম, আবার রেস্টুরেন্টে অনেক কমে পাবেন বাঙালি খাবার। এই বাঙালি কলোনির ওপর একটা গোটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আমরা যেমন না এদিক সেদিক যাওয়ার জন্য টোটো অটো ইউজ করি, শিলংয়ে কিন্তু এই যে এই ট্যাক্সিগুলোই ভরসা। এই ট্যাক্সিগুলোতে মোটামুটি 50 টাকা করে পার হেড নেয়। আমরা রেঞ্জা কলোনিতে ছিলাম, রেঞ্জা কলোনির থেকে পুলিশ বাজার আসতে 50 টাকা, আবার বড় বাজার থেকে এক্ষুনি এলাম, পুলিশ বাজার 1 কিলোমিটার মতো হবে, সেজন্য 20 টাকা নিয়েছে। তো শিলংয়ে এটাই সস্তা। আমরা রওনা দিয়ে দিয়েছি শিলংয়ে। আজকে আমাদের ফার্স্ট ডে। আজ আমরা একটু হালকা করে ঘুরবো, শিলংয়ের সাইট সিং। তবে কোথায় কোথায় ঘুরতে যাব আমি বলবো না, বলবে সাধনদা ফট করে বললাম কেন, এইটা কিন্তু আমাদের শিলংয়ে দ্বিতীয়বার। ফার্স্টবার এসেছিলাম আমি আর সুরজিৎ বিয়ের পর প্রথম ঘুরতে। আচ্ছা সাধনদা, আজকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে গো? আজকে আমরা যাবো প্রথমে লাইটলুম ক্যানিয়ন। আচ্ছা, তারপরে যাব আমরা শিলং পিক। আচ্ছা, তারপরে আমরা যাব এলিফ্যান্ট ফলস। আচ্ছা, তারপরে যাব আমরা ওয়ার্স লেক। আচ্ছা, এগুলো আরো কিছু হতে পারে, আরো অনেক কিছু আছে, কিন্তু টাইমের ভিতরে হলে দেখিয়ে দিবে। আমরা 11টার সময় বেরোচ্ছি, এটাই যদি আপনি 9টার সময় বেরোন, এটাই যদি 8টার সময় বেরোন, তাহলে আরও কিন্তু জায়গা ইনক্লুড এর মধ্যে করতে পারবেন। আমি চেষ্টা করব যতটা বেশি জায়গা ইনক্লুড করা যায় করে দেব। মেঘালয়কে মোট 3টি অঞ্চলে ভাগ করা যায়: গারো পাহাড়, খাসি পাহাড় আর জয়ন্তিয়া পাহাড়। কিন্তু এই রাজ্যের বেশিরভাগ জনপ্রিয় ট্যুরিস্ট স্পটই খাসি পাহাড়ে অবস্থিত। আমাদের এই ট্যুরে প্রধানত খাসি পাহাড় জুড়ে থাকা সবকটা স্পটকে ঘুরে দেখার চেষ্টা করব। চলে এলাম আজকের প্রথম ডেস্টিনেশন লাইটলুম ক্যানিয়ন বা লাইটলুম গিরিখাত দেখতে। এটাকে শিলংয়ের লোকাল সাইটসিংয়ের মধ্যে ধরা হলেও আসলে এটা শহর থেকে প্রায় 25 কিলোমিটার বাইরে। আমরা এই মুহূর্তে যেখানে চলে এসেছি সেটা হলো লাইটলুম ক্যানিয়ন। আর এখানে না বাইরের রোদ নিশ্চয়ই দেখে বুঝছেন, চারিদিকটা একদম সাদা ফটফটে হয়ে গেছে মেঘের জন্য। এইখানে কিন্তু এইরকমই হয়। আর সাধনদা কি বলছিলে, আবার হুট করে মেঘ চলেও যায়, তাই তো নাকি? হ্যাঁ, হুট করে চলে যাবে, আবার চলে আসবে, আবার চলে আসবে, ক্লিয়ার হয়ে যাবে।
ওই পাশে ওয়েদার চেঞ্জ হতেই থাকে এখানে। এই দেখতেই পাচ্ছেন এগুলো পুরো সাদা হয়ে গেছে। শিলং কত ভালো, এত ভালো। একাধিক পাহাড়ের মধ্য দিয়ে একে বেঁকে বয়ে চলা কোনো নদীকে দেখার অপার্থিব সৌন্দর্য থেকে সেদিন বঞ্চিত হয়েছিলাম ঠিকই, তবে দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসভূমির ওপর দিয়ে বয়ে চলা মেঘ এ দৃশ্য কিছু কম পাওনা না। সাধন দা কোথায় এনে দাঁড় করালা? এটা হচ্ছে মেঘালয়ের রাজার বাড়ি। আচ্ছা, রাজার নাম কি? রাজার নাম তো জানি না, ভুলে গেছি। স্মিথ রাজা নাকি বলছিল একটা? স্মিথ, জায়গার নাম হচ্ছে স্মিথ। আচ্ছা, এই জায়গাটার নাম স্মিথ আর মেঘালয়ের রাজার বাড়ি। এখন কি সে মানে বংশ আছে? বংশধর ঢুকতে দেবে? পাথরের কাঠামোর ওপর বাঁশ, কাঠ ও পোয়াল দিয়ে তৈরি মেঘালয়ের রাজার বাড়ি। মেঘালয়ের একেবারে আসল খাসি স্থাপত্যকে চাক্ষুষ দেখার জন্য এর থেকে ভালো আর কি হতে পারে। আর 5টা ট্যুরিস্ট স্পটের মতো এখানে ট্যুরিস্টদের ভিড় না থাকায় বুঝতে পারলাম জায়গাটা এখনো তেমন জনপ্রিয় হয়নি, তা ভালো। এখানে গ্যালারি আছে, গ্যালারিটা কেন আছে সেটা আমি জানি না। গরুর লড়াই হতো এককালে। এই যে ঢুকেই আপনাদের বললাম গ্যালারি আছে, এখানেই হতো। एक मिनट है, मैं खा के देखती हूँ। मीठा होने से और एक पैकेट लूंगी। है আমি একটা টেস্ট করে দেখি। एकदम आपके लैंग्वेज में क्या बोलते हैं इसको? सप्लम। खासी में सप्लम। सप्लम। আমাদের আলু বোখরা বেশ মিষ্টি, কিন্তু মিষ্টি পেয়েছি আমি। ওদের ভাষায় সাপলাম। মিষ্টি বলতে ভেতরটা মিষ্টি, গাটা একটু টক, কিন্তু ভেতরটা ভালো মিষ্টি, জুসি। এই যে দেখতেই পাচ্ছেন। দাম 150 টাকা প্যাকেট বলবে, ও নিয়ে 120 টাকা বলছেন। পিচ ফল এ তো মানে দরদাম করে 120-এ রাজি হলো। খেয়ে দেখি কেমন। যদিও আমাদের এখানে পিচ ফলটা কিন্তু এই কালারটা আসে না ভেতরে। আমার ভালোই লাগলো, আমের মতো দেখতে। সপিক 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 বলে। সালে নির্মিত এই উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ও প্রাচীন চার্চগুলোর মধ্যে অন্যতম এই সেন্ট মেরিস ক্যাথিড্রাল। শিলং শহরের প্রায় 3.5 লক্ষ মানুষের উপাসনার জায়গা হল শিলং শহরের বুকে স্থাপিত এই রোমান ক্যাথলিক চার্চটি। এখন রয়েছি শিলংয়ের খুব সুন্দর একটা জায়গায়, ওয়ার্ডস লেক। পাশেই লেক দেখব। ওয়ার্ডস লেক আসলে ন্যাচারাল লেক নয়, মানে মানুষ দ্বারা খনন করা হয়েছিল। কিন্তু এই খনন হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, অর্থাৎ স্বাধীনতারও আগে। তবে বড় কথা হলো একবার এখানে আসতেই হয়, এতটা সুন্দর। যদিও আমাদের এর পরের গন্তব্য হওয়া উচিত ছিল শিলং পিক, যেটা আসলে আর্মিদের রক্ষণাবেক্ষণে তৈরি একটা ভিউ পয়েন্ট। কিন্তু আমাদের ড্রাইভার সাধনদা বলল, বেকার টিকিটে টাকা খরচা করবেন কেন, ওই একই ভিউ আমি বিনা পয়সায় পরে দেখিয়ে দেব। যাই হোক, এখন চলেছি এলিফ্যান্ট ওয়াটারফলসের দিকে। আসলে এলিফ্যান্ট ওয়াটারফলস নামটা দিয়েছিল ব্রিটিশরা, কারণ এখানকার একটা পাথর দেখতে ঠিক হাতির মাথার মতোই ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এক ভূমিকম্পে সেই পাথরটি নষ্ট হয়ে যায়। তবে খাসি ভাষায় এই ওয়াটারফলসের একটা নাম আছে, যার অর্থ দাঁড়ায় 3টি স্তরের জলপ্রপাত, এবং
সত্যি সত্যি এর 3টি স্তর আছে। প্রথম স্তর দেখে একটু নিচে নামলেই মুখোমুখি আরো 2টি ধারা। জলে নামতে গিয়ে বেচারা পুরো ব্রেক ভিজে গেছে। তবে আনন্দ হয়। তবে কেউ কিন্তু স্নান করে না এই জলে, লেখাই আছে স্নান করা যায় না, একটু পা ভেজানোর জন্য নামাই যেতে পারে। क्या क्या है? क्या क्या है? जाड़ो राइस। अच्छा, जाड़ो राइस कितना करते हैं प्लेट? 60 per plate। 60 पर प्लेट। क्या क्या मिलाते हैं? चिकन भी है, चिकन लीवर, पॉल्स्टाइन सलाद, स्पाइसी चटनी। एक आध दिखाइए ना। ये पॉर्क करी। this one is पॉल्स्टाइन। ओह अच्छा, पॉर्क इंटेस्टाइन। This one is salad। This one is aloo fry, fish ball, प्लेट chicken liver। তবে 60 টাকা 10 পিস মানে অনেকটা তো। কখনো 7 টাকায় 10 পিস দেখিনি, কিন্তু ড্রাই ভেতরটা ড্রাই লাগছে না? কুকড স্টাফিং, দেখি মশলা দেওয়া। আগে থেকেই রান্না করে তারপরে স্টাফ করা হয়েছে। ভীষণ ড্রাই। ভীষণ ড্রাই, ভালো লাগছে না। ফুল প্লেট 50, হাফ প্লেট 30। ভীষণ বেসিক, আমার ভালো লাগেনি। মানে কোনো মশলাপাতি সেরকম কিছু নেই। এই যে ওপরেই 2-4টে যা দেখা যাচ্ছে। রোলটা 50 টাকা নিয়েছে, ভীষণ ড্রাই, ওপর দিয়ে রুটি জাস্ট দেওয়া, তেলেও ভাজা না, আর ভেতরে মানে পেঁয়াজ ছাড়া আর কিচ্ছু নেই। এই যে একটা লঙ্কাও দেয়নি, শসা তো অনেক দূরের কথা। 50 টাকার এরকম একটা ড্রাই শুধু পেঁয়াজ দেওয়ার রোল খেতে আমি রাজি নয়। পুলিশ বাজারে যে স্ট্রিট ফুডগুলো আমরা খাচ্ছি তার মধ্যে এখনো পর্যন্ত 3টে খাওয়া হলো, তাতে একটাও আমার মনে হয়নি যে কাউকে রেকমেন্ড করি। আজ আমাদের শিলংয়ের দ্বিতীয় দিন, আর বৃষ্টিমুখর একটা দিনে যাচ্ছি চেরাপুঞ্জি। তবে চেরাপুঞ্জিতে গিয়ে কি কি দেখবো সাধনদা জানে। সাধনদা কি কি দেখাবে আজকে? আজকে চেরাপুঞ্জি দেখবো, ওয়াটারফল দেখবো, কেভ দেখবো। আচ্ছা, ওয়াটারফল, কেভ। প্রথম দেখবো। কি ওয়াটারফল পাবো? প্রথম পাবো আমরা মকটক ভিউ পয়েন্ট একটা পাবো, আচ্ছা তারপরে ওয়াটারফলস। আচ্ছা, তারপর আর কেভ একটা দেখাবে না একের বেশি? অনেকটা আছে কেভ, আচ্ছা। দেখি কতটুকু দেখা যায়। আচ্ছা, যতটুকু দেখা যায় দেখবো। এখানে তোমার চেরাপুঞ্জিতে কটা কেভ আছে গো? টোটাল কেভ আছে 4টে। ঢোকা যায় সব কটাতে? সব কটাতে ঢোকা যায়। ও, আর কালকে গল্প করছিলে একটাতে কি যেন? হ্যাঁ, 3টাতে তো নর্মাল, আর একটাতে মানে ওরা ড্রেস দেবে, হেলমেট, জুতা, গাইড নিয়ে যাবে। আচ্ছা, গাইড। হ্যাঁ, এখানে গাইডটা নিয়ে যাবে 9টার সময়। আর ওইটার ভেতরে তাও কিরকম সময় লাগে? ওই তো 9টা 9:30টার দিকে ঢুকবে, 1:30-2টার মধ্যে বেরোয় আসবে। আচ্ছা আচ্ছা, ওই কেভটা আলাদা? আলাদা। জানি না বছরের আর 5টা সময় এই একই রকম থাকে কিনা, কিন্তু আজ এই মুহূর্তে এমন মেঘলা দিনে চেরাপুঞ্জির পথে এই যে দৃশ্য, আমার কাছে ভাষা নেই, সত্যিই কোনো ভাষা নেই। চেরাপুঞ্জি না জাস্ট শুরু হচ্ছে এই জায়গা থেকে, রয়েছে সামনে ভিউ পয়েন্ট, আর তাকালে অসাধারণ কিছু দেখা যাচ্ছে। মগডগ ভিউ পয়েন্টে দাঁড়ানো, কি দেখছি সেটা দেখাই। আর চেরাপুঞ্জি শুরু হচ্ছে, মেঘ দেখতে পাওয়া যাবে না তা তো হতে পারে না। সঙ্গে আজ তো বলেইছিলাম বৃষ্টিমুখর দিন, আর একটু মুখ চালানোর জন্য ভুট্টা ভাজাও হচ্ছে, কিন্তু সেসব একদম তুচ্ছ মনে হচ্ছে। আজ এখানেই দাঁড়িয়ে থাকি।
এতক্ষণে আপনি একটু গুহা গুহা ফিলিং পাবেন। চলে এলাম গার্ডেন অফ কেভসে। এই জায়গাটা যে খুঁজে বের করেছে তার তারিফ করতেই হয়। একটা ছোট্ট জায়গার মধ্যে প্রকৃতির 11টি বিস্ময়কর সৃষ্টি। কোথাও গুহা, কোথাও মেডিসিনাল গার্ডেন, কোথাও বা ঔষধি জল, কোথাও আবার ঝর্ণা, অনেক ঝর্ণা, আর প্রতিটা একে অন্যের থেকে আলাদা। দেয়ালের গায়ে দিনক্ষণ দেখে একটু থমকে গিয়েছিলাম। 1931 সাল থেকে, মানে স্বাধীনতারও অনেক আগে থেকে সুদূর চেরাপুঞ্জিতে প্রাতিষ্ঠানিকভাবে কর্মকাণ্ড শুরু করে রামকৃষ্ণ মিশন। চেরাপুঞ্জি যে রামকৃষ্ণ মিশন, এটা কিন্তু সত্যি দেখার মতো, কারণ মূল মন্দির ছাড়াও ভেতরে রয়েছে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। আশ্রমের নিচতলায় রয়েছে শাল তৈরির কারখানা ও দোকান, এবং জোর দিয়ে বলছি, শিলংয়ের বিভিন্ন জায়গায় যে সমস্ত দোকানে শাল বিক্রি হয় তার থেকে অনেক ভালো মানের ও সস্তা এখানকার শাল। हाथ से बुनते हैं क्या? हाँ, हाथ से बनता है। तो ये क्या करके रखा है अभी? अभी तो हम लोग प्रोसेस पे है ना, ये इसके बाद यहाँ पे, इसके बाद वहाँ पे। ओ अच्छा, एक शाल के लिए पहले इधर रखना होता है। ये ऐसा ऐसा करना पड़ेगा। এখান থেকে খুব কাছেই নোয়াকালিকাই ওয়াটারফলস। এখানে এসে আমরা আবারও একবার হতাশ হলাম। এই সময় না, আমরা যেহেতু অনেকটা বৃষ্টি হয়েছে, একদম আমি খুব আশাবাদী ছিলাম যে এই নৌকালিকায় যে ওয়াটারফলটা খুব সুন্দর, আপনারা যারা যারা এসছেন জানেন ভীষণ সুন্দর লাগবে দেখতে, কিন্তু কপালে নেই আজকে। রোদ অল্প অল্প হয়েছে কিন্তু কুয়াশায় ঢাকা। সেই একটুখানি সূর্য দেবতা ফাঁকা করেছে দরজা, কিন্তু কতক্ষণে সেই কিরণ এখানে যে এসে পড়বে জানি না। চুপ করে শুনলে পরিষ্কার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, তবে খালি চোখেও আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। নৌকালিকায় ওয়াটারফল আমাদের হতাশ করেছে, তবে মন খারাপ, আকাশের মুখ ভার, মেঘ সমস্ত কিছু কাটিয়ে সেভেন সিস্টার খিলখিল করে হাসছে ওখানে। আবারও একবার পুরো ক্রেডিটটাই দিতে হয় আমাদের ড্রাইভার সাধনদাকে, কারণ কোনো টিকিট কাটতে হয়নি। রাস্তার ওপরেই কোনো এক অনামী জায়গা থেকেও দেখা যায় এই সেভেন সিস্টার্সকে। বলা হয় মোট 8টি জলধারা আছে এখানে। সেভেন সিস্টার্স থেকে 5 কিলোমিটার দূরত্বে মসমাই কেভ। এটাও কিন্তু একটা নতুন ধরনের অভিজ্ঞতা। এই এলাকায় মোট 4টে গুহা আছে, তার মধ্যে মসমাই ভ্রমণ সবচেয়ে সহজ, তবে মনে রাখবেন 5টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। চেরাপুঞ্জিতে, তবে চেরাপুঞ্জি যেতে যেতে রাস্তার দুধারে যে বোর্ডগুলো পাবেন লেখা, তাতে কিন্তু খুব বেশি পাবেন না যেখানে লেখা আছে চেরাপুঞ্জি, পাবেন সোহরা। এখন যাচ্ছি ওয়াকাবা ওয়াটারফলে, একদম বেলা পড়ে এসছে, আর দেরি করবো না। কোথাও একেবারে সবুজ, কোথাও পাথর দেখা যাচ্ছে পাহাড়ের, তার মাঝে চঞ্চল ওয়াকাবা, খুব সুন্দর লাগছে। আর সূর্য পাটে বসেছে। আমি খালি ভাবছি ওই দূরের ওই বাড়িগুলোর কথা।
এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কি বোর হয়ে যায় তারা, নাকি রোজ নতুন প্রেমে পড়ে এই প্রকৃতির? ভীষণ সুন্দর। শিলং থেকে টিকিট হচ্ছে পার পার্সন 50 টাকা করে, আর একটা গাড়ি ছোট গাড়ি যাবে 4 জন 200। কি দেখছি বলুন তো, শিলং থেকে দাঁড়িয়ে পার হেড 50 টাকা দিয়ে আপনি যা দেখবেন, মানে ওই শিলং পুরো শহরটা যতক্ষণ ইচ্ছে দেখুন। তবে আমার ক্রেডিট না, ক্রেডিট আমাদের সাধনদার। সাধনদা এখানে এসে দাঁড় করিয়ে বলল দেখো যতক্ষণ ইচ্ছে দেখো, ফ্রিতে দেখো। আজ শিলংয়ে আমাদের তৃতীয় ও শেষ দিন। আমরা আজ ডাউকি নদী, রুট ব্রিজ ইত্যাদি আরও অনেক কিছুই দেখব, কিন্তু গাড়ি পথের মাঝে অচেনা এক জায়গায় দাঁড়ালো। দেখুন তো, বিদেশ বলে ভুল হয় না? পৌঁছে গেছি এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম বলে খ্যাত মৌলিনাং গ্রামে। 7 বছর পর এবার এসে দেখলাম গ্রাম অনেক পাল্টে গেছে। গতবার এসেও এই ব্রিজটা ছিল না। ওপারে গ্রামের একমাত্র চার্চটা আরো সুন্দর হয়েছে। ট্রেক তো অনেক করেছি দেখেছেন, কিন্তু এখন রয়েছে শিলংয়ের লাইভ রুট ব্রিজ যে রাস্তা, তার মধ্যেই রয়েছি সিঙ্গেল রুট ব্রিজটায়। এখানে না আমাদের সাধনদা একটা সুন্দর রাস্তা দিয়ে নামালো, নতুন হয়েছে রাস্তাটা, যেখান থেকে আপনার হাঁটতে কম হবে। আমি এই রাস্তাটা দেখাচ্ছি বা মোড় থেকে দেখিয়ে দেবো। 30 টাকা নিল গাড়ি ঢুকতে, দেখিয়ে দেব যাতে যাদের পায়ে ব্যথা অসুবিধে, তারা তো হুট করে এই রুট ব্রিজে আসতে ভয় পান। গুগল করলে দেখা যাচ্ছিল 2500 সিঁড়ি, এখানে বললো 120 লেখা ছিল। এইটুকু আমি মানে এতটুকু আশাই করিনি। জাস্ট ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওই পয়েন্টটুকু হাঁটলাম। এই সাধনদা জিনিয়াস মানুষ ভাই, এই এত অলিগলি চেনে ফট করে নিয়ে এলো, আমি ভাবতেই পারিনি। কারো বাড়িতে বোধহয় আজকে রাতে মাছ রান্না হবে। এই তৃতীয় দিনেই দেখে নেওয়া যায় সোনাপেডাং আর ডাউকি নদী। দুই জায়গাতেই ওই একই নদীর একই ধারা বয়ে চলেছে। এই সম্পর্কে বলতে হলে আপনি যদি বৃষ্টির সময় শিলং আসেন, তবে সোনাপেডাং আর ডাউকির দিকে আসারই দরকার নেই, কারণ ডাউকি নদীর কাছের মতো স্বচ্ছ জল, যে দৃশ্য দেখতে সবাই এখানে আসেন, আপনি বৃষ্টির সময় ভুল করেও তা দেখতে পাবেন না। বরং চলে আসুন ভারত বাংলাদেশ বর্ডার দেখতে। ভারতের মতোই ওপারেও উৎসুক মানুষের ভিড় চোখে পড়বে। আমরা এখন যাচ্ছি বরিল ওয়াটারফলের উদ্দেশ্যে, তবে জঙ্গল যা ঘন। আচ্ছা সাধনদা, কখনো কিছু দেখোনি? না, কোনো জন্তু জানোয়ার? এই বন জঙ্গলে কোনো জানোয়ার দেখিনি, কিন্তু সাপ আছে। সাপ দেখেছি, অনেক বড় বড় সাপ আছে। আর এই জঙ্গলের পথেই একসময় শুরু হয় সীমান্তের কাঁটা তার। একটু এগোলেই বোরহিল। আমরা এখন রয়েছি বোরহিল ওয়াটারফলের সামনে, যদিও আটটা উঠে গেছে বোরহিল।
অসংখ্য ওয়াটারফল পাবেন যেতে যেতে গাড়ির দুদিকে। তবে বিশেষ করে যদি বলার হয় তাহলে দুটো আগের যেটা দেখলাম সেটা এবং এটা, এই দুটো কিন্তু মিস করবেন না বরহিলে এলে। আর এই বরহিলের সেকেন্ড ওয়াটারফলে কিন্তু অনায়াসে স্নান করা যায়, অনেকেই করছে। যখন শিলং ফিরছি আকাশ আগুন রঙে রঙিন। কাল বাড়ি ফিরব। শেষ করছি আজকের পর্ব। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।